আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জয়ন্তীর সাথে আজ আমার ডিভোর্স হয়ে যাবে, তাই আমার শাশুড়ি নির্ধারণ করে দেওয়া অ্যাডভোকেট বাবু চৌধুরী চেম্বারে আসলাম। অ্যাডভোকেট সাহেব আমাকে দেখে বললেন, কি ব্যাপারে এসেছেন? আমার নাম রাহুল। আজ আপনার এখানে স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার কথা। আমার শাশুড়ির কথা মতো আপনার এখানে এসেছি। এতক্ষণ অ্যাডভোকেট সাহেব আমাদের ডিভোর্সের ব্যাপারে কাগজপত্র রেডি করছিলেন, তাই ওনার আমাকে চিনতে দেরি হলো না। উনি বলল, ও আচ্ছা, আপনি সেই রাহুল সাহেব যার চরিত্র লঙ্ঘনের দায়ে স্ত্রীর ডিভোর্স দিচ্ছে? অ্যাডভোকেট সাহেবের মুখে এমন কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। আমাকে লজ্জায় মাথা নত করতে দেখে উনি বলল, সমস্যা নেই, আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, আপনি ইচ্ছা হলে এখন সিগনেচার করে দিয়ে চলে যেতে পারেন। জয়ন্তী সিগনেচার পরে দিলেও চলবে, দিবস কার্যকর হয়ে গেলে আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কতই না সুখের সংসার ছিল আমার আর জয়ন্তীর। একজন আর একজনকে না দেখে থাকতে পারতাম না। একদিন অফিস থেকে আসতে দেরি হলে জয়ন্তী ফোনের উপর ফোন করতো, তাই আমি তাড়াহুড়ো করে অফিস থেকে আসতাম। সেদিনও অফিস থেকে এসে দেখলাম জয়ন্তী ড্রয়িং রুমে বসে কাঁদছেন। আমি ড্রয়িং রুমে আসার সাথে সাথেই জয়ন্তী দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি তাকে সান্ত্বনা দিতে দিতে বললাম, কি হয়েছে জয়ন্তী, এভাবে কাঁদছো কেন? সে কেঁদে কেঁদে বলল, এত বড় বাসায় আমি একা থাকি কিভাবে, তুমি আসতে এত লেট করলে কেন? সেদিন অফিস থেকে বাসায় ফিরতে মাত্র 1 ঘন্টা লেট হওয়াতেই সে এভাবে কাঁদছে। তাই আমি তাকে বললাম, রাস্তায় জ্যাম ছিল বলে মাত্র 1 ঘন্টা লেট হয়েছে, তাই এভাবে কাঁদতে হবে? তুমি জানো না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না? একবারও ভেবে দেখেছো এত বড় একটা বাসায় আমি একা থাকি কিভাবে? আমি তার চোখের জল মুছতে মুছতে বললাম, পৃথিবীতে আমার মা বাবা বেঁচে নেই, একটা মাত্র বোন আছে, তাকেও বিয়ে দিয়ে ফেলেছি, এখনো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাই বাসায় তোমাকে একা থাকতে হয়। বাসায় একা থাকি সেটা সমস্যা না, কিন্তু তোমার কিছু হয়ে যাবে এই ভেবে আমার ভয় লাগে। তুমি কি বিশ্বাস করো আমি যে তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি? পাগলি আমার, এতটা ভালো কেন বাসো? বলে তাকে আবারও জড়িয়ে ধরলাম। সে বলল, কেন ভালোবাসি সেটা জানি না, তবে এটা জানি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। অথচ সেই জয়ন্তী আজ আমাকে অ্যাডভোকেটের চেম্বারে এনেছে ডিভোর্স দেওয়ার জন্য। এত সহজে মানুষ কিভাবে পাল্টে যায় সেটাই চিন্তা করছি। দোষ না করেও জয়ন্তীর বাবা মা আমাকে অপরাধী করছে। আমার নীরবতা দেখে অ্যাডভোকেট সাহেব আবার বলল, কি ভাবছেন, আপনি কি সিগনেচার করে চলে যাবেন? না, আমি ডিভোর্স পেপারে জয়ন্তীর সামনে সিগনেচার করতে চাই। আচ্ছা তাহলে বসুন, আশা করি কিছুক্ষণের মধ্যে জয়ন্তীরা চলে আসবে। কথাটা বলতে না বলতেই জয়ন্তীর মা বাবা সবাই চলে এসেছেন। জয়ন্তী অন্য পাশে বসতে চাইলে আমি তাকে রিকোয়েস্ট করে বললাম, প্লিজ আজ অন্তত আমার পাশে বসো। জয়ন্তী ডিরেক্ট বলে দিল, তোমার এই অপবিত্র শরীরের পাশে বসে আমার নিজের দেহটাকে অপবিত্র করতে চাই না। প্লিজ জয়ন্তী, এমন করো না, একটু আমার পাশে বসো। শেষ পর্যন্ত আমার আকুতি মিনতি দেখে জয়ন্তী আমার পাশে বসলো। আমার শাশুড়ি বলে উঠল, তাড়াতাড়ি সিগনেচারটা করে দাও, আমি তোমার মতো একজন চরিত্রহীনের পাশে আমার মেয়েকে বসে থাকতে দেখলে সহ্য করতে পারবো না। অ্যাডভোকেট সাহেব বলল, আপনারা যেহেতু দেনমোহরের টাকা ফেরত চাচ্ছেন না, তাই আমি সবকিছু রেডি করে রেখেছি। রাহুল সাহেব সিগনেচারটা করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। বলে উনি ডিভোর্সের কাগজটা আমার সামনে এগিয়ে দিলেন। আমি বললাম, ডিভোর্স দেওয়ার আগে 5টা মিনিট আমার কথা শুনতে হবে। জয়ন্তীর বাবা বলল, কি কথা, তাড়াতাড়ি বলো। আমি জয়ন্তীর দিকে তাকিয়ে বললাম, তুমি কি কারণে আমাকে ডিভোর্স দেবে সে কথাটা কি আমি আরেকবার শুনতে পারি? জয়ন্তী আমার দিক থেকে মুখ ফিরিয়ে বলল, সেটা তো তোমাকে মা আগেই বলেছে যে তুমি আমার মতো স্ত্রী ঘরে রেখে পতিতলায় গেছো। আমি যে পতিতলায় গেছি সেটা তোমাকে কে বলেছে? তখন পাশে দাঁড়িয়ে থাকা জয়ন্তীর ছোট ভাই ফাহিম বলল, আমি দেখেছি। আমি তার উদ্দেশ্যে বললাম, তুমি কি দেখেছো? আমি দেখেছি, আমি যখন লিফট থেকে নামছিলাম তখন দেখলাম আপনি একটা মেয়ের সাথে সাথে কথা বলতে বলতে লিফটে উঠে গেছেন। তখনই আমি পকেট থেকে মোবাইল বের করে আপুকে ফোন করেছি। আপু তখন রান্নাঘরে রান্না বান্না করছিল। আমার কল পেয়ে আপু কলটা রিসিভ করে বলল, ফাহিম কেমন আছিস? আপু, আমি এতক্ষণ ভালো ছিলাম, খুব আনন্দে ছিলাম, কিন্তু এখন ভালো নেই। কথাটা শুনে আপু টেনশনে পড়ে গেল। তাই আমাকে বলল, কেন রে, তোর কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা আমার না, সমস্যা তোর হয়েছে। আমার সমস্যা হয়েছে? আমার আবার কি সমস্যা হলো? আমি তো দিব্যি রান্নাঘরে রান্না বান্না করছি। দুলাভাই কোথায়? সে তো সকালে অফিসে গেছে। না, দুলাভাই অফিসে নেই। কি বলিস এসব? এখন তো তার অফিসে থাকার কথা। সত্যি বলছি আপু, কিছুক্ষণ আগে দুলাভাইকে দেখলাম একটা খারাপ মেয়েকে নিয়ে পতিতলায় উঠছে। কথাটা শুনে আপু কান্নাকাটি করতে লাগলো। কি বলিস ভাই, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ আপু, তুই আমার একমাত্র বোন, আমি কি তোর সাথে মিথ্যা বলতে পারি? হায় হায় রে, আমার সংসারটা গেল রে। এজন্যই তো বলি, তোর দুলাভাই এখন কেন দেরি করে বাসায় ফেরে, কেন আমার সাথে আগের মতো ভালো করে কথা বলে না। আমি এমন চরিত্রহীন স্বামীর সংসার করব না। তুই এক্ষুনি বাসায় গিয়ে বাবা মাকে নিয়ে আয়। আর আমি তখনই বাসায় গিয়ে বাবা মাকে নিয়ে আপনার বাসায় যাই। ফাহিমের মুখে কথাগুলো শুনে আমি আসল ব্যাপারটা বুঝতে পারলাম। তখন আমি বললাম, আমি কি সেই মেয়েটাকে এখানে হাজির করতে পারি যে মেয়েটাকে নিয়ে পতিতলায় উঠতে ফাহিম দেখেছে? সাথে সাথে আমার শাশুড়ি বলল, ওই খারাপ মেয়েকে এখানে এনে লাভ কি? আমি তখন শাশুড়ির উদ্দেশ্যে বললাম, ওটা খারাপ মেয়ে না মা, ওটা হচ্ছে আমার কলিগ মুন্না সাহেবের স্ত্রী। সাথে সাথেই জয়ন্তী বলল, শেষ পর্যন্ত কলিগের বউয়ের সাথে পরকীয়া শুরু করেছো? আমি তখন বললাম, প্লিজ জয়ন্তী, আর আমাকে মিথ্যা অপবাদ দিও না, সব ঘটনা আমাকে খুলে বলতে দাও। আমার শ্বশুর হয়তো বা বিষয়টা কিছুটা উপলব্ধি করতে পেরেছে। তাই তিনি বলল, আচ্ছা তুমি কি করতে চাও তাড়াতাড়ি করো। তখন আমি পকেট থেকে মোবাইলটা বের করে আমার কলিগ মুন্না চৌধুরীকে ফোন করলাম। মুন্না চৌধুরী এবং ওনার স্ত্রী রেশমি চৌধুরী তখন ওনাদের রুমে ছিলেন। আমার কল দেখে মুন্না চৌধুরী বলল, আসসালামু আলাইকুম ভাই, ভাবির সাথে কি আপনার দেখা হয়েছে? আমি বললাম, দেখা তো হয়েছে ভাই, কিন্তু আমার সংসার ভেঙে যাওয়ার উপক্রম। আপনি দয়া করে ভাবিকে নিয়ে একটু অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে আসতে পারবেন? মুন্না চৌধুরী তখন বলল, আমি তো আরো আপনার ভাবিকে নিয়ে একটু মার্কেটে যাবার জন্য বের হচ্ছিলাম। ভাই মার্কেটে পরে যাবেন, আগে আমার সংসার বাঁচান। আচ্ছা আপনি টেনশন করবেন না, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। বলেই উনি মোবাইলের লাইনটা কেটে দিল। রেশমি চৌধুরী বলল, কে ফোন করেছে? মুন্না
মুন্না চৌধুরী বলল, আমাদের অফিসের কলিগ রাহুল ভাই ফোন করেছিল। কেন? তোমাকে বলেছিলাম না আমাদের সম্পর্কটা ঠিক করতে গিয়ে ওনারা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়ে গেছে। ওনার স্ত্রী নাকি ওনাকে ডিভোর্স দেওয়ার জন্য অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে গিয়ে বসে আছেন। এখন সাক্ষী দেওয়ার জন্য তোমাকে আর আমাকে যেতে হবে। কি বলো? তাহলে তাড়াতাড়ি ওখানে চলো। রাহুল ভাই না হলে তোমাকে আমি এ পথ থেকে ফিরিয়ে আনতে পারতাম না। শেষ পর্যন্ত রেশমি চৌধুরী এবং মুন্না চৌধুরী অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে আসার জন্য বের হয়ে গেলেন। আমরা সবাই তখন তাদের জন্য অপেক্ষা করছিলাম। মুন্না চৌধুরী এবং রেশমি চৌধুরীকে ঢুকতে দেখে আমি বললাম, আসুন আসুন ভাই, আমার সংসারটা বাঁচান। রেশমি চৌধুরীকে দেখার সাথে সাথে ফাহিম বলল, এই তো আপু, এই মহিলাটিকে সেদিন দুলাভাইয়ের সাথে পতিতলায় উঠতে দেখেছিলাম। জয়ন্তী অবাক হয়ে মহিলাটার দিকে তাকালো। জয়ন্তী ও রেশমি চৌধুরীকে আগে থেকে চিনতেন, কারণ অনেকবার অনেক অকেশনে মুন্না ভাই এবং রেশমি ভাবি আমাদের বাসায় গিয়েছিল। তাই রেশমি ভাবিকে দেখে জয়ন্তী বলল, ভাবি আপনি আমার স্বামীর সাথে পতিতলায় গেছেন? রেশমি ভাবি বলল, হ্যাঁ বোন, কিন্তু কেন গিয়েছি সেটা তো শুনবেন। সাথে সাথে আমার শাশুড়ি বলল, পতিতলায় মানুষ কেন যায় সে কথা কি এখানে বলতে হবে? এখানে যে আমরা মুরব্বীরা আছি সেটা কি তোমরা দেখছো না? রেশমি বলল, চাচি এই কথাটা আপনাদের সবার শোনা দরকার। আমার শ্বশুর বলল, আহা জয়ন্তীর মা, তুমি একটু চুপ থাকো তো, ওদেরকে ব্যাপারটা খুলে বলতে দাও। তারপর রেশমি ভাবি বলা শুরু করলো, সেদিন আমি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ আমার ভাই সাকিব আমাকে ফোন করলো। সাকিবের ফোন পেয়ে আমি কলটা রিসিভ করি। সাকিব কেমন আছিস? সাকিব বলল, আপু আমি ভালো আছি। দুলাভাই কোথায়? সে তো অফিসে গেছে। মিথ্যা কথা, দুলাভাইকে একটু আগে দেখলাম একটা মেয়েকে নিয়ে হাসতে হাসতে হোটেল লিফটি ইন্টারন্যাশনালের লিফট দিয়ে উঠতে। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাই আমি বললাম, আমার মনে হচ্ছে তুই ভুল দেখেছিস। তো দুলাভাই তো অফিসে আছে, হয়তোবা তার মতো দেখতে কাউকে দেখেছিস। না আপু, আমার ভুল হচ্ছে না, আমার মনে হচ্ছে তুই ভুলের মধ্যে আছিস। তুই অফিসে খবর নিয়ে দেখ দুলাভাই অফিসে আছে কিনা। শেষে ভাইয়ের কথা বিশ্বাস করে আমি মুন্নাকে খুঁজতে অফিসে যাই। আমি অফিসে গিয়ে মুন্নাকে খুঁজে না পেয়ে রাহুল ভাইয়ের চেম্বারে যাই। আমাকে অফিসে ঢুকতে দেখে রাহুল ভাই অবাক হয়ে যায়। আমি কিছু বলার আগে উনি বলল, আরে ভাবি আপনি এখানে? আপনি না অ্যাক্সিডেন্ট করেছেন? আপনার তো এখন হসপিটালে থাকার কথা। কে বলেছে আমি অ্যাক্সিডেন্ট করেছি? মুন্না ভাই বলেছিল আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, তাই উনি অফিস থেকে জরুরি ছুটি নিয়ে চলে গেছেন। রাহুল ভাইয়ের মুখে এমন কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না মুন্না অফিসে মিথ্যা কথা বলে মেয়েটাকে নিয়ে হোটেলে গেছেন। তখন আমি সব ঘটনা রাহুল ভাইকে খুলে বলতে লাগলাম। আমার মুখে সব ঘটনা শোনার পর রাহুল ভাই অবাক হয়ে গেলেন। উনি বললেন, এজন্যই তো বলি উনি অফিসের কাজ কাম বাদ দিয়ে সারাক্ষণ মোবাইলে কার সাথে কথা বলেন। আমি তখন রাহুল ভাইকে খুব রিকোয়েস্ট করে বলি, ভাই আপনি কি আমার সাথে একটু হোটেল লিফটি ইন্টারন্যাশনালে যাবেন? কেন বলুন তো? মুন্না প্রতিদিনই আমার সাথে মিথ্যা কথা বলে। সে বলে তার সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই। আজকে আমি হোটেলে গিয়ে তাকে হাতে নাতে ধরতে চাই। তারপর আমি আর রাহুল ভাই ওই হোটেলে যাই। ওই হোটেলে গিয়ে একটা খাটের উপর রোশনি নামের মেয়েটিকে এবং মুন্নাকে একসাথে হাতে নাতে ধরি। আমাদের রুমে ঢুকতে দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায়। মুন্না অবাক হয়ে বলে, রেশমি তুমি এখানে? আমি তখন বলি, তার আগে বলো তুমি আমার সাথে এত বড় প্রতারণা কেন করলে? দিনের পর দিন আমাকে ঠকিয়ে তুমি এই মেয়েটার সাথে সম্পর্ক করেছিলে। রোশনি তখন বলল, দাঁড়ান, তার আগে বলুন আপনি কে? আমি তখন কাঁদতে কাঁদতে বলি, যার সাথে তুমি এতক্ষণ সময় কাটিয়েছো আমি তার স্ত্রী। সাথে সাথে মেয়েটি অবাক হয়ে বলল, আপনি ওর স্ত্রী মানে? ও তো আমাকে বিয়ে করেছে। রোশনির মুখে এমন কথা শুনে রেশমি আরো বেশি কান্নায় ভেঙে পড়ল। তখন রাহুল ভাই বলল, মুন্না ভাই এই মেয়েটি যেটা বলছে সেটা কি সত্যি? মুন্না তখন কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রোশনি নামের মেয়েটি আবারও বলল, ও আমাকে বিয়ে করে এখনো ঘরে তুলেনি, কারণ আমার বয়স এখনো কম। তাই সে আমাকে বলেছে যেদিন আমার 18 বছর পূর্ণ হবে সেদিন আমাকে নিয়ে আলাদা বাসা নিবে। এখন আমি বুঝতে পারছি সে কেন প্রায় সময় আমাকে হোটেলে নিয়ে আসে। শেষ পর্যন্ত স্বামীর অপকর্ম মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই ছিল সেদিন আমার আর রাহুল ভাইয়ের ওই ইপ্তি হোটেলে যাওয়ার কারণ। রেশমি ভাবির মুখে সব কথা শোনার পর আমার শ্বশুর শাশুড়ি দুজনে লজ্জিত হয়ে গেল। জয়ন্তীও নিজের ভুল বুঝতে পেরে অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে থাকলো। অ্যাডভোকেট সাহেব বলল, আর একটু হলে তো ওদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যেত। ভাগ্য ভালো সবাই ধৈর্য ধরে ঘটনাটি শুনেছে। এজন্যই বলি কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমার শাশুড়ি তখন বলল, বাবা রাহুল আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমার মেয়েকে আর ডিভোর্স দিও না। আমি তখন বললাম, আচ্ছা সব প্রশ্নের উত্তর তো পেলেন, এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আমার শ্বশুর বলল, তোমার আবার কি প্রশ্ন? আমি তখন ফাহিমের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ফাহিম, তুমি সেদিন আমাকে সেই পতিতলায় উঠতে দেখেছিলে তাই না? ফাহিম বলল, আমি যা দেখেছিলাম তাই তো বলেছি। আমি আবার বললাম, কিন্তু আমার প্রশ্ন, তুমি এত অল্প বয়সে সেই পতিতলায় কি করছিলে? আমার কথাটা শুনে আমার শ্বশুর শাশুড়ি সহ আমার স্ত্রী সবাই যেন আকাশ থেকে পড়ল। হ্যালো ভিউয়ার্স, আমরা অপরের দোষ খুঁজতে গিয়ে নিজের দোষটা সবার সামনে প্রকাশ করে ফেলি, যেমনটি এই গল্পে আপনারা দেখেছেন। গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।